16তম অর্থ কমিশনের রিপোর্ট সাবমিট হয়ে গিয়েছে। রাজ্যে যে কর বা করের যে শেয়ার সেটা কমিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি রাজস্ব ঘাটতি, যে প্রতি বছর 1500 থেকে 2000 কোটি রাজস্ব ঘাটতি ত্রিপুরা সরকারের, সেটাও কিন্তু রাজ্য সরকার কে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আর প্রোভাইড করা হবে না। পাশাপাশি আমাদের অনেকগুলো কোশ্চেন থেকে সোচ অর্থ কমিশনের টাকা কেন কমিয়ে দেওয়া হয়েছে, রাজ্যের শেয়ার পার্সেন্টেজ কেন কমিয়ে দেওয়া হয়েছে, তার মূল কারণ হলো পঞ্চদশ অর্থ কমিশন রাজ্য সরকারকে 1800 কোটি টাকা কম দিয়েছে। পঞ্চদশ অর্থ কমিশন রিপোর্ট অনুযায়ী 1800 কোটি টাকা রাজ্য সরকার কম দিয়েছে, কারণ রাজ্য সরকারের অবহেলা, রাজ্যের বিভিন্ন আমলাতন্ত্রের অবহেলা, রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরের অবহেলার জন্য রাজ্য সরকার পঞ্চদশ অর্থ কমিশনে 1800 কোটি টাকা কম পেয়েছে। তার উপর ভিত্তি করে ষোড়শ অর্থ কমিশনও কিন্তু রাজ্যের টাকা কমিয়ে দেওয়া হয়েছে। 1800 কোটি টাকা কেন কম পেয়েছে সেটাও আমরা জানার চেষ্টা করব। সেন্ট্রাল থেকে চাইলেই তো টাকা দিয়ে দিতে হবে না, টাকা দিলেই তার ইউসি লাগবে, তার এক্সপেন্ডিচার করা হয়েছে কিনা সেটা দেখা হবে, ঠিকঠাক রিপোর্ট জমা দিতে হবে ষোড়শ অর্থ কমিশনের কাছে, কিন্তু রাজ্য সরকার কিন্তু সেটা প্রোভাইড করেনি। অনেকখানি ত্রুটি বিচ্যুতি ছিল, যার জন্য পঞ্চদশ অর্থ কমিশন রাজ্য সরকারকে বঞ্চনা করেছে। ষোড়শ অর্থ কমিশন সেই বঞ্চনার পাহাড়টা আরও দীর্ঘতর করছে। এখানে পঞ্চদশ অর্থ কমিশন যে 1800 টাকা রাজ্য সরকার হাতছাড়া হয়েছে, কেন্দ্রীয় সরকার বিগত 5টি বছরে ইউনিয়ন বাজেট অ্যান্ড গ্র্যান্ড স্টেট এরই আভাস কিন্তু দিচ্ছে। এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, কোনো কেন্দ্রীয় কাটছাঁটও কিন্তু নয়, শুধু অব্যবস্থাপনা, উদাসীনতা আর প্রশাসনিক ব্যর্থতার জন্য রাজ্য সরকারকে এই টাকাটা কম দিয়েছে কেন্দ্রীয় সরকার থেকে। এর মূল কারণ হলো বছরের পর বছর ত্রিপুরা সরকার আমলাদের পূর্ণ নিয়োগ, অদক্ষ নমিনেটেড আইএসএস আধিকারিক প্রশাসনের মাথায় বসিয়ে রাখা বলে অভিমত অর্থনীতিবিদদের। পঞ্চদশ অর্থ কমিশনের বাস্তবতা পুরোপুরি স্পষ্ট না করে রাজ্য সরকার এগিয়ে গিয়েছিল ষোড়শ অর্থ কমিশনের দরজায় নতুন করে দাবি জানাতে। প্রশ্নটা তাই খুব সোজা, নিজের পাওনা ঠিকমতো বুঝে না নিয়েই কোনো যুক্তিতে ত্রিপুরা সরকার 178 লক্ষ কোটি টাকার জাতীয় কর পুল থেকে অংশ দাবি করলো, যেখানে 1800 কোটি টাকা কোথায় এর কোনো তথ্য নেই, জবাবও নেই। আর্থিক ক্ষতির খাটিয়ানটা এটা কিন্তু স্থায়ীভাবে 1800 কোটি টাকা কিন্তু স্থায়ীভাবে হাতছাড়া হয়েছে পঞ্চদশ কমিশনের হাত থেকে, এবং যার প্রভাব কিন্তু ষোড়শ অর্থ কমিশনে পড়বে। আগে কী ছিল, পঞ্চদশ অর্থ কমিশনের পূর্ববর্তী কী ছিল, পার্সেন্টেজটা 0.708% পাবে কেন্দ্রীয় হারের করের শেয়ার, বর্তমানে তার 9.5% হ্রাস পেয়েছে, মোটের উপর কমে 0.641 হয়েছে। অর্থাৎ এই যে 9.5% টাকা ষোড়শ অর্থ কমিশন রাজ্য সরকারকে কম দিচ্ছে, তার মেইন রিজনটা হলো পঞ্চদশ অর্থ কমিশনের রিপোর্ট অনুযায়ী ঠিকঠাক সমস্ত খরচ, ইউসি বা খরচ কী হয়েছে সেটা ঠিকঠাক প্রোভাইড করতে পারেনি। অর্থাৎ 1800 কোটি টাকা স্থায়ীভাবে হাতছাড়া হচ্ছে পঞ্চদশ অর্থ কমিশনে, এবং তার এফেক্ট ষোড়শ অর্থ কমিশনও কিন্তু পড়বে। আরডিজি পুরো তথ্য রাজ্য পেয়েছে কিনা এ প্রশ্নের আজও কোনো স্বচ্ছ প্রকাশ নেই। রাজ্যের অর্থ দপ্তর, পরিকল্পনা দপ্তর কারো কাছে কোনো প্রশ্ন নেই যে পঞ্চদশ সুপারিশ অনুযায়ী ত্রিপুরা সরকার হাতে কত টাকা এসেছে, কত টাকা বকেয়া রয়ে গেছে, আর কোন পর্যায়ে সেই দাবি ঝুলে আছে। রাজ্যের মহাকরণ সূত্রে যা বেরিয়ে যাচ্ছে তা হলো প্রায় 1800 কোটি টাকা সময়মতো দাবি না তোলা, হিসাব সমন্বয় না করা, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সঙ্গে কার্যকলাপ ফলো আপ না করার কারণে এই অর্থ আটকে রয়েছে। অর্থাৎ আমলাতন্ত্রের গাফিলতিতে ঠিকঠাক রিপোর্ট জমা দেওয়া হয়নি, ঠিকঠাকভাবে টাকাটা চাওয়া হয়নি, যার জন্য এই টাকাটা হাতছাড়া হচ্ছে বর্তমান রাজ্য সরকারের হাত থেকে। এই টাকা আদায়ের দায়িত্ব কার ছিল এ প্রশ্ন এড়ানোর সুযোগ নেই। কোন সচিব নিয়মিতভাবে আরডিজি রিলিজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছিল, কোন দপ্তর শেষবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বসেই বকেয়া নিয়ে কথা বলেছিল। বাস্তবতা কঠিন কিন্তু স্পষ্ট, ফাইল চলেছে কিন্তু ফলো আপ হয়নি, নোট লেখা হয়েছে কিন্তু সময়সীমা মানা হয়নি, আর সেই প্রশাসনিক গাফিলতি ফলে আজ 1800 কোটি টাকা হারিয়েছে ত্রিপুরা সরকার। নিঃসন্দেহে 1800 কোটি টাকা দিয়ে প্রচুর সংখ্যক বেকারদের চাকরি দেওয়া যেত। 1800 কোটি টাকা দিয়ে মানে ত্রিপুরা সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে তার অনেকটা বড় পার্সেন্টেজ প্রোভাইড করা যেত। 1% দিয়ে দিত, যদি 100 কোটি টাকা হলে 1800 কোটি টাকাতে 18% দিয়ে দেওয়া যেত। এগুলো তো ত্রিপুরার জনসাধারণের টাকা, এগুলো ত্রিপুরার কর্মচারী, জনসাধারণ ত্রিপুরার টাকা, এগুলো ত্রিপুরার সরকারের বা স্থায়ী টাকা নয়, নেতার মধ্যে স্থায়ী টাকা নয়, শুধু গাফিলতির জন্য এই টাকাটা কিন্তু কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে কম দিয়েছে। অর্থাৎ ডাবল ইঞ্জিনের সরকারের সবচেয়ে বড় বেনিফিট এটা ত্রিপুরার কর্মচারীরা, ত্রিপুরার জনসাধারণ, বেকার ছাত্রছাত্রী ভাই বোনরা পেয়েছে। কিন্তু নিজের আগের প্রাপ্তির পূর্ণ হিসাব ছাড়া
কেন্দ্রীয় নতুন কমিশনের কাছে বিশ্বাসযোগ্য দাবি পেশ করবে। এখানে পঞ্চদশ তথ্য কমিশনের রিপোর্ট ঠিকঠাকভাবে জমা বা ইউসি ঠিকঠাকভাবে জমা না দিয়ে টাকা ঠিকঠাক আদায় না করে নতুন কমিশনের কাছে রিপোর্ট জমা দেবে। রিপোর্ট জমা দিয়েছে 178 লক্ষ কোটি টাকা জাতীয় কর পুল থেকে অংশ চাওয়ার আগেই অন্তত একটুকু পরিষ্কার থাকা দরকার ছিল পঞ্চদশ তথ্য কমিশন সব টাকা এসেছে কিনা। সেই প্রস্তুতি, সেই হোমওয়ার্ক কিছুই দেখা যায়নি। ফলাফল তাই, শেয়ার কমলো, যুক্তি দুর্বল হলো। ষোড়শ তথ্য কমিশন কেন্দ্রীয় কর বোর্ড ত্রিপুরার যে শেয়ারের পার্সেন্টেজ তার থেকে 9.5% হ্রাস করে দিল। কমিশনের সূচক পরিবর্তনের কথা বলা হলো। রাজ্যের দুর্বল আর্থিক উপস্থাপনা এবং নিজের রাজস্ব সক্ষমতা বাড়াতে ব্যর্থতার ছাপ স্পষ্ট। নিজস্ব কর আদায় বৃদ্ধি, শিল্প পরিষেবা খাতে সম্প্রসারণ, ব্যয় সংস্কারের কোনো সত্য রূপরেখা কমিশনের সামনে তুলে ধরা হয়নি। ফলে ত্রিপুরা আর্থিক কেস স্বাভাবিকভাবে দুর্বল হয়েছে। রাজস্ব গায়ত্রী অনুদান গেল, প্রস্তুতি শূন্য। ষোড়শ কমিশনে রেভিনিউ ডেফিসিট গেন পুরোপুরি বাতিল করা হয়েছে, এটাও অজানা ছিল না। তবু রাজ্য সরকার বিকল্প প্রস্তুতি নেয়নি। নিজস্ব আয় বাড়ানোর পরিকল্পনা, অপ্রয়োজনীয় ব্যয় ছাঁটাই, নতুন রাজস্ব উৎস কোনোটাই কার্যকর সামনে আসেনি। ফলাফল রাজ্যের বাজেটে এখন বার্ষিক 1500 থেকে 2000 টাকা রাজস্ব ঘাটতি দেখা দেবে। এই প্রশাসনিক ব্যর্থতা বোঝা শেষ পর্যন্ত পড়বে সাধারণ মানুষের উপর। জাতীয় স্বাস্থ্য মিশন, জল জীবন মিশন, আবাসিক প্রকল্প মতো কেন্দ্রীয় প্রকল্প রাজ্যের ম্যাচিং শেয়ার জোগাড় করা কঠিন হয়ে পড়বে। উন্নয়ন যাবে থমকে, পরিষেবা ব্যাহত হবে। ত্রিপুরার কর্মচারীদের যে বকেয়া বঞ্চনাগুলা, সেগুলো দূরীকরণ করা অনেকটা কঠিন হয়ে পড়বে। দিন দিন বঞ্চনার পাহাড় আরও দীর্ঘতর হবে। অষ্টম বেতন কমিশন কোশ্চেন আসবে, নতুন চাকরি প্রোভাইড করা দিয়ে কোশ্চেন আসবে। কারণ রাজ্যের কাছে আর্থিক টাকা থাকতে হবে, রাজ্যের আর্থিক অবস্থা শক্তিশালী হতে হবে। তো নিজের বকেয়া হিসাব না জেনে রাজ্যের জাতীয় কোর্টপোল থেকে দাবি তোলা এক মানসিকতায় আজ রাজ্যকে কুণ্ঠাসা করেছে। প্রশ্ন এখন আর দিল্লিতে গিয়ে নয়, প্রশ্ন এটাই, এই চরম প্রশাসনিক ব্যর্থতার দায় কে নেবে আর কবে ত্রিপুরা নিজের অর্থব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনবে। এখানে ষোড়শ অর্থ কমিশনের কাছে টাকা চাওয়ার আগে পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদকালে সব টাকা কেন্দ্রীয় সরকার থেকে পেয়েছে কিনা, সব টাকা রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে দেওয়া হয়েছে কিনা অর্থ কমিশনের কাছে, সেটা কিন্তু পর্যালোচনা করা হয়নি। ষোড়শ অর্থ কমিশনে ডাইরেক্ট টাকা চাওয়া হয়ে গেছে। এখন পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদকালে যেটা খরচ হয়েছে বা যে এক্সপেন্ডিচারগুলি হয়েছে তার ভিত্তিতে তো ষোড়শ অর্থ কমিশন টাকা প্রোভাইড করবে। তার ভিত্তিতে দেখা গিয়েছে কি ষোড়শ অর্থ কমিশন ত্রিপুরা সরকারকে 9.5% টাকা কম দেবে, কারণ পঞ্চদশ অর্থ কমিশনের সময়কালে এতটুকুই খরচ হয়েছে। এখন পঞ্চদশ অর্থ কমিশন সময়কালে যদি নতুন নতুন কিছু চাকরি বা কর্মচারীদের বকেয়া বঞ্চনা যদি মিটিয়ে দেওয়া হতো, তো সেই টাকাও ষোড়শ অর্থ কমিশনে চলে আসতো, তাহলে সেই ঘাটতিটা দেখা দিত না। সেই বকেয়াগুলি দেওয়া হয়নি বলেই তো এই ঘাটতিটা দেখা দেওয়া হয়েছে। এখন আমরা অনেক আশা নিয়ে বসে আছি যে ষোড়শ অর্থ কমিশন আসলে আমাদের বকেয়া বঞ্চনা অনেকটা ফিল আপ হয়ে যাবে, নতুন চাকরি হবে। কিন্তু দেখা যাচ্ছে কি পঞ্চদশ অর্থ কমিশন থেকে ষোড়শ অর্থ কমিশনের রাজ্য সরকারের অবস্থা আরও অনেকটা শোচনীয় হবে, আর্থিক অবস্থা আরও অনেকটা শোচনীয় হবে। অর্থাৎ ব্যয়ের ব্যবধান আমরা কমানোর যে পরিকল্পনা বা চলছে সেটা হয়তো আরও অনেকটা বৃদ্ধি পেতে পারে, কারণ ষোড়শ অর্থ কমিশন রাজ্য সরকারকে টাকা কমিয়ে দিয়েছে এবং রাজস্ব বাজেট ঘাটতি ডেফিসিট টাকাও কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে আর প্রোভাইড করা হবে না। ধন্যবাদ।